বন্ধুরা, একদিকে চীনের কাছ থেকে অস্ত্র কেনার প্রস্তুতি, অন্যদিকে নিজেদের সেনাবাহিনীর ইসলামীকরণ, আর তৃতীয় দিকে ভারতের চোখ রাঙানো সাহস। কিন্তু এই বাংলাদেশের ওপর এমন একটা টাইম বোম ফেটে পড়েছে যা এক ঝটকায় তার সমস্ত অহংকার ধূলিসাৎ করে দিয়েছে। এই বছরের নভেম্বর মাসে বাংলাদেশের এলডিসি অর্থাৎ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি বা স্বল্পোন্নত দেশের মর্যাদা চিরকালের জন্য শেষ হতে চলেছে। আর এই এলডিসির আড়ালে বাংলাদেশ দশক ধরে বিশ্বকে লুটছিল। আজ এই পুরো গল্পটা শুরু থেকে বোঝা যাক, প্রতিটি স্তরকে উন্মোচন করা যাক, আর এটাও জেনে নেওয়া যাক যে নভেম্বরের পর ভারতের হাতে এমন কোন অস্ত্র আসবে যার সামনে বাংলাদেশের কোনো ঢালার কাজ করবে না, আর না জাতিসংঘের কোনো বর্ম। তবে তার আগে আপনি যদি চান যে ভারতের আজ পুরো বিশ্বের কাছে পৌঁছাক আর আমাদের দেশের প্রতিটি ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠুক, তাহলে তার জন্য এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সবার প্রথমে এটা বোঝা যাক যে এই এলডিসি আসলে কি এবং এটি বাংলাদেশকে এতদিন ধরে কিভাবে বাঁচিয়ে রেখেছিল। আর এই এলডিসি অর্থাৎ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হলো এমন একটি তালিকা যা জাতিসংঘ তৈরি করে। এই তালিকায় যেসব দেশ অন্তর্ভুক্ত থাকে তারা অতীব দরিদ্র, অত্যন্ত কম উন্নত এবং যাদের অর্থনীতি খুবই দুর্বল। আর এই তালিকায় থাকার সুবিধা হলো এটাই যে এই দেশগুলো বিশ্বজুড়ে বাণিজ্য করার সময় জিরো ডিউটি অর্থাৎ শূন্য শুল্কের সুবিধা পায়। অর্থাৎ বাংলাদেশ যখন কোনো পণ্য যে কোনো দেশের কাছে বিক্রি করতো তখন সেই পণ্যের ওপর কোনো ট্যাক্স লাগতো না, না ভারতে, না ইউরোপে, আর না আমেরিকায়। এই জিরো ডিউটিকরণের কারণে বাংলাদেশের পণ্য সবসময় অন্য দেশের তুলনায় সস্তা হতো, আর ক্রেতারা সস্তা পণ্যের দিকে আকৃষ্ট হয়। এটা তো বাজারের সবচেয়ে পুরনো নিয়ম। এই সুবিধার সদ্ব্যবহার করে বাংলাদেশ তার টেক্সটাইল আর গার্মেন্টস শিল্পকে বিশ্বের মানচিত্রে এক বড় জায়গা করে নিয়েছিল। একটা সময় ছিল যখন বাংলাদেশের কাপড়ের বাণিজ্য ভারতকে পেছনে ফেলে দিয়েছিল। ইউরোপ হোক বা আমেরিকা, বড় বড় ব্র্যান্ড বাংলাদেশের কাপড় তৈরি করাতো, কারণ সেখানে জিরো ডিউটি ছিল এবং শ্রম সস্তা ছিল। ফলাফল এটাই হলো যে বাংলাদেশের ইকোনমি টেক্সটাইলের জোরে দাঁড়িয়ে গেল, আর এদের অর্থনীতির আসল শক্তি ছিল সেই এলডিসির বর্ম যা বাংলাদেশ বিনামূল্যে পেয়েছিল। কিন্তু এই এলডিসির মর্যাদা বজায় রাখার জন্য একটি শর্তও থাকে, দেশকে দরিদ্র আর কম উন্নত থাকতে হয়। আর বাংলাদেশের এই দ্বিমুখী খেলায় পারদর্শী ছিল। একদিকে সে বিশ্বকে দেখাতো যে দেখো আমরা কতটা গরিব, আমরা কতটা কাঙাল, আমরা কতটা অসহায়, আমরা কতটা দরিদ্র দেশ, আমাদের দয়ার প্রয়োজন, তাই সবাই মিলে আমাদের উপর দয়া দেখাও। অন্যদিকে সেই দয়ার সুযোগ নিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য করত তারা। চীনের কাছ থেকে অস্ত্র কিনত, নিজেদের সেনাবাহিনী বড় করত আর ভারতকে চোখ রাঙাতো। এটাই ছিল সেই ভণ্ডামি যা বাংলাদেশ দশকের পর দশক ধরে খুব দক্ষতার সাথে চালিয়ে এসেছে। কিন্তু এখন এই নাটকের পর্দা নামার সময় চলে এসেছে। এই বছরের নভেম্বর মাসে জাতিসংঘের নিয়ম অনুযায়ী বাংলাদেশকে অফিসিয়ালি এলডিসির তালিকা থেকে বের করে দেওয়া হবে। আর এটা হওয়ার সাথে সাথে সেই জাদুকরী বর্ম যা বাংলাদেশকে এতদিন ধরে বিশ্বের দয়াপাত্র বানিয়ে রেখেছিল তা এক ঝটকায় শেষ হয়ে যাবে। তারপর বাংলাদেশকে সেই নিয়ম মানতেই হবে যা ভারত, চীন, যা কোনো দেশের সাধারণ দেশের উপর প্রযোজ্য হয়। অর্থাৎ এখন তার পণ্যের উপর ট্যাক্স লাগবে, ডিউটি লাগবে, বাজারে তাকে ঠিক ততটাই কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে যতটা যে কোনো বড় দেশকে করতে হয়। এই খবর শোনার পর থেকে বাংলাদেশের পুরো ইকোনমি কেঁপে উঠেছে, কারণ এর সবচেয়ে বড় প্রভাব পড়বে তার টেক্সটাইল আর গার্মেন্টস শিল্পের ওপর, যা তাদের অর্থনীতির প্রাণ। যখন বাংলাদেশের কাপড় জিরো ডিউটিতে বিক্রি হতো তখন তা সস্তা পড়তো, কিন্তু এখন যখন তার উপর ট্যাক্স লাগবে তখন ইউরোপ আর আমেরিকার ক্রেতারা ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া বা শ্রীলঙ্কার দিকে ঝুঁকে পড়বে। আর এর সরাসরি প্রভাব এটাই হবে যে বাংলাদেশের পোশাক শিল্পে কর্মরত লাখ লাখ মানুষের চাকরি ঝুঁকিতে পড়ে যাবে। বাংলাদেশের অর্থনীতিবিদরা নিজেরাও স্বীকার করে নিয়েছে যে এই এলডিসির মর্যাদা শেষ হওয়ার পর প্রথম 5 বছরে তাদের রপ্তানি মারাত্মক পতন ঘটতে পারে। এবার এই পুরো গল্পে ভারতের ভূমিকা বোঝা যাক। ভারত দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল অর্থাৎ সাফটার অধীনে বাংলাদেশের পণ্যগুলোকে ডিউটি ফ্রি এন্ট্রি মানে শুল্ক মুক্ত প্রবেশাধিকার দিয়ে রেখেছিল। এটি এক ধরনের ভারতের উদারতা বা দয়া আধিক্যতা ছিল, যা সে প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্কের খাতিরে করেছিল। কিন্তু এখন নভেম্বরের পর যখন এই এলডিসির বর্ম শেষ হয়ে যাবে তখন ভারতের ওপর এমন কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না সেও বাংলাদেশের পণ্যগুলোকে বিনা ট্যাক্সে ভারতে আসতে দেবে। ভারত যখন চাইবে, যতটা চাইবে বাংলাদেশের যে কোনো পণ্যের ওপর ডিউটি ট্যাক্স বসাতে পারবে, তাও আবার নিজের ইচ্ছা অনুসারে। আর এটাই হলো সেই অস্ত্র যা বাংলাদেশের রাতের ঘুমকে কেড়ে দিয়েছে। এই কারণে যে বাংলাদেশ গতকাল পর্যন্ত ভারতকে চোখ রাঙাচ্ছিল, আজ সেই বাংলাদেশ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট অর্থাৎ যেটাকে সংক্ষেপে বলা হয় সেপা, তার অধীনের জন্য ভারতের সামনে হাত জোড় করেছে। বাংলাদেশ চাই নভেম্বরের আগে ভারতের সাথে এমন একটি বাণিজ্য চুক্তি হয়ে যাক যার ফলে সে এই ডিউটি ফ্রি সুবিধা পেতে থাকে, যা এখনো পর্যন্ত এলডিসির নামে পাচ্ছিল।
অর্থাৎ যে দেশ গতকাল পর্যন্ত ভারতের বিরুদ্ধে চীনের সাথে অস্ত্র কেনার চুক্তি স্বাক্ষর করেছে, সে নিজের সেনাবাহিনীর ইসলামীকরণ করছে, সে ভারত বিরোধী উগ্রপন্থী শক্তিকে ক্ষমতায় আসতে দিয়েছে, সেই দেশ আজ ভারতের কাছে ভিক্ষা চাইছে। এটি এমন এক নাটকীয় পরিবর্তন যা দেখে যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝতে পারবে যে আসল শক্তি কার কাছে আছে। চীনের অস্ত্র, পাকিস্তানের সাথে আরও উগ্রপন্থী আদর্শ, এইসব সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতির আসল লাগাম ভারতের হাতেই রয়েছে। আর এখন এই লাগাম টানা হয়, তখন বাংলাদেশের পুরো কাঠামো নড়ে ওঠে। আর সেই দ্বিতীয় বড় পরিবর্তনটি বোঝা যাক যা বাংলাদেশে ঘটছে এবং যা ভারতের দুশ্চিন্তার আরও একটি বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীতে এখন ইসলামীকরণ বা ইসলামিক নিয়ম চালু হওয়ার খবর সামনে এসেছে। যে সেনাবাহিনী এতদিন পোশাক সামরিক নিয়মে চলতো, তাই এদের মধ্যে উগ্রবাদী ভাবনাধারা, চিন্তাভাবনা বা অনুপ্রবেশ ঘটেছে। এটি কোনো ছোটোখাটো বিষয় নয়। যখন কোনো দেশের সেনাবাহিনীর ইসলামীকরণ হয়, তখন তার নীতি, সিদ্ধান্ত, তার মনোভাব উগ্রপন্থী আদর্শ অনুযায়ী বদলাতে শুরু হয়। পাকিস্তানের সেনাবাহিনী এই পথেই হাঁটছিল, তার পরিণতি আজ পুরো বিশ্ব দেখেছে। এর পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনী আগামী 10 বছর পর পরিসরে চীনাস্ত্র কেনার লক্ষ্যকে নির্ধারণ করেছে। এর মানে এটাই যে বাংলাদেশ একসাথে 3টি বিপজ্জনক পথে হাঁটছে। প্রথমত সেনাবাহিনীর ইসলামীকরণ, দ্বিতীয়ত চীনাস্ত্রের উপর নির্ভরতা, আর তৃতীয়ত ভারত বিরোধী উগ্রপন্থী রাজনীতি। এই 3টি মিলে এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যা ভারতের জন্য কেবল উদ্বেগজনক নয়, বরং অগ্রহণযোগ্য বটে। কিন্তু ঠিক এই জায়গাতেই এলডিসির অবসান বাংলাদেশের এই সমস্ত পরিকল্পনার জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। চীনা অস্ত্র কেনার জন্য অর্থের প্রয়োজন, অর্থ আসে বাণিজ্য থেকে, বাণিজ্য টিকে আছে সেই জিরো ডিউটি সুবিধার ওপর, যা নভেম্বর মাসে পুরোপুরি শেষ হতে চলেছে। অর্থাৎ বাংলাদেশ যে অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোর স্বপ্ন দেখেছিল, সেই ভিত্তিটাই নভেম্বরে ধসে পড়তে চলেছে। এখন এটাও বোঝা জরুরি, ভারত এই সুযোগের ফায়দা কিভাবে তুলতে পারে। এলডিসির মর্যাদা শেষ হওয়ার সাথে সাথে ভারতের কাছে এই অধিকার থাকবে যে সে বাংলাদেশের পণ্যের ওপর যত খুশি তত ট্যাক্স লাগাতে পারবে। ভারত যদি বাংলাদেশের কাপড়, জুতো, ইলেকট্রনিক পণ্য বা কোনো রপ্তানির ওপর ভারী ডিউটি বসিয়ে দেয়, তাহলে বাংলাদেশের ইকোনমির ওপর যে ধাক্কাটা লাগবে তা চীনের অস্ত্র, জাতিসংঘের প্রস্তাব মিলেও ঠেকাতে পারবে না। কারণ ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী, সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, আর বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি সেই কাঁচামালের উপর টিকে আছে, যেটা ভারত থেকে যায়। এছাড়া ভারতের কাছে আরও একটি বড় অস্ত্র রয়েছে। বাংলাদেশের কোটি কোটি নাগরিক ভারতে কাজ করেন এবং নিজেদের পরিবারকে টাকা পাঠান। এই রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ শক্তি। ভারত যদি বাংলাদেশের নাগরিকদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেয়, তবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরও ভেঙে পড়তে পারে। সেই কারণেই বাংলাদেশ এখন ভারতের সামনে সেপা চুক্তির জন্য অনুনয় বিনয় করছে। বাংলাদেশের প্রতিনিধিরা ভারতের বাণিজ্য কর্মকর্তাদের সাথে দেখা করেছেন এবং অনুরোধ করেছেন যেন নভেম্বরের আগে এমন একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হয়ে যায় যা তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু এখানে ভারতের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্ন দাঁড়িয়ে আছে। ভারতের কি সেই দেশের সাথে কোনো বিশেষ বাণিজ্যিক ছাড় দেওয়া উচিত যে একদিকে চীনের অস্ত্র কিনছে, অন্যদিকে নিজেদের সেনাবাহিনীর ইসলামীকরণ করছে, এবং তৃতীয় দিকে ভারতের বিরুদ্ধে উগ্রপন্থী শক্তিকে আশ্রয় দেওয়া সরকার চালাচ্ছে? ভারতের কৌশলগত শিল্পকারীদের সামনে এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। আর এটি হলো সেই মুহূর্ত যখন ভারত একটি গুলি না চালিয়ে, কোনো সামরিক পদক্ষেপ ছাড়াই স্রেফ বাণিজ্যের শর্তাবলীর মাধ্যমে বাংলাদেশ এটা মনে করে দিতে পারে যে প্রকৃত ক্ষমতা কার হাতে রয়েছে। সেপা চুক্তির শর্তে ভারত এটাও নির্ধারণ করতে পারে যে কোনো সুবিধা বাংলাদেশ পাবে এবং কি কি শর্তে, সেগুলো ভারত ঠিক করবে। আর এই শর্তগুলোর মধ্যে সীমান্ত নিরাপত্তা, ভারত বিরোধী কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা, উগ্রপন্থী সংগঠনের উপর লাগাম টানা এবং সীমান্তে শান্তি বজায় রাখার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে। এই পুরো বিষয়ে আরেকটি অত্যন্ত আকর্ষণীয় দিক রয়েছে যে বাংলাদেশ এযাবৎ দাবি করে আসছিল যে তারা ভারতের প্রয়োজন নেই, সে চীনের সাথে মিলে নিজেকে উন্নতি করতে পারে। কিন্তু এলডিসির মর্যাদা শেষ হওয়ার সাথে সাথেই এই দাবি ফাঁপা প্রমাণিত হবে। কারণ চীন বাংলাদেশকে অস্ত্র তো দিতে পারে, কিন্তু সে জিরো ডিউটির সেই সুবিধা দিতে পারবে না যা ইউরোপ, আমেরিকার ও ভারতের বাজারে বাংলাদেশের পণ্য পেত। আর এখন যখন সুবিধা শেষ হবে, তখন বাংলাদেশ তার আসল যোগ্যতা টের পেয়ে যাবে। বাংলাদেশের এই অবস্থা সে বাচ্চার মতো যে সে নিজের প্রতিবেশী বাড়ির থেকে খাবার খায় এবং সেই প্রতিবেশীকে গালি দেয়। যতদিন খাবার মিলছিল ততদিন গালি দেওয়া সহজ ছিল, কিন্তু যখন খাবার বন্ধ হতে চলেছে তখন সে নিজের কর্মকাণ্ডের পরিণতি বুঝতে শুরু করেছে। এই পুরো ঘটনাক্রমে ভারতকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যে দেশগুলো অর্থনৈতিকভাবে ভারতের উপর নির্ভরশীল তবুও ভারতের বিরুদ্ধে কাজ করে, তাদের সাথে কঠোর হওয়া প্রয়োজন। ভারত সবসময় প্রতিবেশীদের সাথে বন্ধুত্ব আর সহযোগিতা নীতি বজায় রেখেছে, কিন্তু যখন কোনো প্রতিবেশী সেই বন্ধুত্ব সুযোগ নিয়ে চীন আর পাকিস্তানের ইশারায় ভারতের বিরুদ্ধে কাজ করে, তখন তাকে অর্থনৈতিক পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকা উচিত।
নভেম্বরে এলডিসির মর্যাদা শেষ হওয়া বাংলাদেশের জন্য একটি বড় অর্থনৈতিক ধাক্কা, যেটা একটি বড়সড় ধাক্কা। তবে এর চেয়ে বড় কথা হলো ধাক্কা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে যে ভারতের সাথে শত্রুতা করে আর চীনের কোলে বসে তার ইকোনমি এগিয়ে যেতে পারে না। বাংলাদেশের আসল উন্নতি ভারতের সাথে সহযোগিতার মধ্যেই রয়েছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র নয়। মোটের ওপর এই পুরো গল্পটি সেই ভারতের শক্তির গল্প যে কেবল সামরিক বল দিয়ে নয়, বরং অর্থনৈতিক কৌশল দিয়ে নিজের স্বার্থ রক্ষা করতে জানে। এলডিসির বর্ম শেষ হওয়ার পর বাংলাদেশের কাছে না জাতিসংঘের কোনো সাহায্য থাকবে, আর না চীনা অস্ত্রের ঢাল কাজে আসবে। যে আসল শক্তি তা হলো ভারতের অর্থনৈতিক ক্ষমতা, আর এই ক্ষমতা নভেম্বরের পর বাংলাদেশ তার সঠিক জায়গা দেখাবে। আমাদের নীতি নির্ধারক আর কূটনীতিকদের এই দূরদর্শিকতা পুরো দেশপ্রেম জানাই। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরো খবর, যা অনেক রিসার্চ আর পরিশ্রম করে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। বাকি আপনারা এই পুরো বিষয়টিকে কী ভাবছেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।